মনে তো হয়ে গেছে দেখো এতটুকু নিজের হাতের তৈরি ছানা পোড়া। এটা কিন্তু উড়িষ্যার ডিপ্রেশন আছে, আমি সবসময় বলি, তোমরা বলো না ডিপ্রেশন আফসোস থেকে ডিপ্রেশন, যে ইনি বা একটা কথা বললো তার কথায় কতটা যুক্তি রয়েছে বা কতটা সত্যতা রয়েছে, তবেই তোমরা আমার কথা নেবে, না হলে নেবে কেন? আগে গুড ইভিনিং বন্ধুরা, আমি এখন ইভিনিং থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এই যে মা দেখো রেডি হয়ে নিয়েছে। মা কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি একটু পরে বলবো। এই যে মা এখন বেশ কিছুদিন কিন্তু এখানে থাকবে না। রেডি মা? সবকিছু মোবাইল টোবাইল নিয়েছো? চার্জার তোমার চার্জারটা কোথায়? আই ভগবান, চার্জার তুমি 4-5 দিন কি করে চার্জ দেবে? ফোন তো অফ, সুইচ অফ হয়ে যাবে। একটা চার্জার ওখানে নিয়ে চলো, আমি দিচ্ছি, চলো তুমি যাও এই ঘরে। দেখো একটা চার্জার না, ওনারা ফোনে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো কি করে? চলো দেখো ঠাকুর ঘরে ফোন না, আর এই চার্জারটা নিয়ে যাও। চার্জার ছাড়া কোনদিনও কোথাও বলবে তো আমাকে যে চার্জার নেই? কত চার্জার এখানে, কত চার্জার দেখো, এখানে একটা চার্জার, এইখানে একটা চার্জার, যে কোনো একটা, এখন মোটামুটি সব চার্জারের সমান। আরে বাবা লাগবে তো, তোমারও তো লাগবে। চলো, মা চলে যাচ্ছে কত দিনের জন্য, এখন আমাকে একা একা থাকতে হবে। আমি বলছি তুই কালকে চল, বাবু পড়তে চলে যাবে। হবে না মা, আমার সন্ধ্যেবেলায় গেলে কি করে হবে বলো? ওরা খাওয়া দাওয়া করে বাবু খাওয়াটা দিয়ে চলে আসবে। হবে না মা, কি করে হবে? হয় এরকম ভাবে? এসো তুমি সন্ধ্যা গেছো, একদিকে চাষ আর একদিকে বাস হয়। আমার এখানে সব কিছু রয়েছে, মেয়ে পড়তে যাবে, ওকে রেডি করা, আবার আসবে, তারপর ওকে খাবার দাওয়া, খাবার টাবার দেওয়া, মাছ খেতে দেওয়া, গাছে জল দেওয়া, হয় না। ঠাকুর আছে, আমার আর কোথাও যাওয়ার হয় না। হ্যাঁ টাটা, আমি ফোন করবো, ঠিক আছে? সব মানে বইটা নিয়েছো? টিফিন বক্সের কৌটোটা নিয়েছো? টিফিন বক্সের কৌটোগুলো ঠিক আছে, টাটা। হবে না মা, ফালতু বলে লাভ নেই। হবে না মা, হবে না, তুমি যাও, সাবধানে যাও, আমি পরে করবো। টাটা। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আমার ইভিনিং রুটিন শেয়ার করব। মা তো দেখলে দুগা করলো, আমি আর শুইনি, আমিও লেগে পড়লাম আমার সংসারের কাজে। এই যে দুপুরবেলা যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম সেগুলোকে একবার টাওয়াল ড্রাই করে সব বাস্কেটের মধ্যে পুড়ে রেখে দিলাম। আর ওদিকে দেখো চা কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে, কারণ হাজব্যান্ড একটু পরেই কাজে বেরিয়ে যাবে, তো ওই ফ্লাক্সে চাটা ঢেলে একদম রেডি করে রাখলাম। আর আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে নিলাম। কি করছো তুমি পাগলের মতন? এরকমকে গরমে গান করে ভুল মানে পাগলের সামনে চলে আসবে রাস্তা দিয়ে। তোমাদের দাদাভাই এক সময় এমন গলা ছেড়ে গান করতে শুরু করে দেবে, আমারই মাঝে মাঝে পিলে চমকে যায় জানো। আমি বলি এইরকম গলা ছেড়ে আর গান করো না, রাস্তা দিয়ে লোক এসে আমাদের পিটিয়ে চলে যাবে। যাই হোক, এখানে দেখো মেয়ের জন্য কমপ্লেন নিয়ে এসেছিলো, সেটাই ফিল করে নিলাম। আর আজকে সকাল থেকেই কেন জানি না আমার ভীষণ মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম কি করি আজকে ঘরেই আমি একটা মিষ্টি বানিয়ে নিই। আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই একটা মুদিখানা দোকান আছে, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো। ওই দোকান থেকে 2 প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম। আর এই যে দুধটাকে কিন্তু ভালো করে জালেও বসিয়ে দিয়েছি। আর কি উপকরণ লাগবে? বেশি কিচ্ছু না, ঘরোয়া উপকরণ দিয়েই আজকে আমি হোমমেড মিষ্টি বানাবো। তো দেখো এই যে পাতিলেবু রসটা ভালো করে কিন্তু বার করে নিলাম। আর এই কাজটা কিন্তু আমার হাজব্যান্ড করছে, আমি বললাম আজকে আমি ইনস্ট্রাকশন দেবো, তুমি বানাবে। তো দেখো পাতিলেবু রসটা পুরো চিপে নিয়েছি। আর ভালো করে দুধটা কিন্তু ফোটাতে হবে, ঠিক আছে? দেখো যেভাবে ফাটিয়ে দুধটা মানে ফোটানো হচ্ছে, ঠিক এইভাবেই কিন্তু দুধটাকে ফোটাতে হবে। আর এই দেখো এখানে আমার লেবুর রসটা কিন্তু বার করা হয়ে গেছে, 2টো লেবুর রস এখানে আমি দিয়েছি। আর এই যে লেবুর রসটা কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, একটু
একটু ঠান্ডা হলে, মানে মিডিয়াম, বেশি ঠান্ডা না, তারপর রসটা ঢালবে, তাহলে দেখবে ছানাটা নরম থাকবে। আর এই দেখো এদিকে জলটাও কিন্তু কেটে গেছে, একদিকে জল আর একদিকে ছানা কিন্তু বেরিয়ে গেছে। তো চলো আগে জলটা আমি ছেঁকে নিই। তারপর এখানে আমি ছানার মধ্যে কিন্তু চিনি মিক্সড করছি। ওই ধরো না, চিনি আমি 50 গ্রামের মতন দিয়েছি। আর যে 2 প্যাকেট দুধ চাল দিয়েছিলাম, আমি কিন্তু 2 প্যাকেট দুধ পুরো দিইনি, মেয়ের জন্য 1 কাপ রেখে দিয়েছিলাম কমপ্লেন খাওয়ানোর জন্য। বাদ বাকিটা পুরোই আমি ছানা তৈরি করে নিয়েছি। এখানে আমি সুজি অ্যাড করছি। সুজি ধরো ওই 20 গ্রামের মতন দিয়েছি, 3-4 চামচের মতন সুজি অ্যাড করেছি। তাহলে ছানার মধ্যে প্রথমে কি দিলাম, প্রথমে দিলাম চিনি, তারপর দিচ্ছি সুজি। ভালো করে কিন্তু এটাকে মিক্সড করতে হবে। মিনিমাম এই কাজটা তোমাকে একটু ধৈর্য সহকারে করতে হবে। 10 থেকে 15 মিনিট কিন্তু ভালো করে ছানাটাকে ব্লেন্ড করতে হবে। কখনোই কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে করবে না, তাহলে জিনিসটা ভালো হবে না। আর এই যে এলাচ গুঁড়ো, এই এলাচ গুঁড়োটা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তোমাদের কাছে এলাচের গুঁড়ো না থাকলে এমনি যে এলাচ হয় গরম মশলার এলাচ, সেই এলাচটা থেতো করে দিয়ে দিতে পারো। ভালো করে গুঁড়ো করে কিন্তু তারপর দেবে, যাতে মিহি হয়ে যায়। আর সবসময় মনে রাখবে ছানার ভেতর যেন কোনো রকম দানা দানা কোনো জিনিস না থাকে, লেবুর দানা, এলাচের দানা, এইগুলো যেন না থাকে। ভালো করে দেখেছো পেস্টটা একদম মসৃণ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ঘি অ্যাড করব। ঘিটা তোমরা যে যেমন নিতে পারবে সেই রকম অ্যাড করবে। আমার হাজব্যান্ড যেমন ঘিটা খুব একটা নিতে পারে না, মানে ঘিয়ের স্মেল খুব একটা নিতে পারে না বলে আমি অল্প ঘি অ্যাড করেছি। আর দেখো পেস্টটা কত সুন্দর হয়ে গেছে, কত সফট আর একদম পুরো মসৃণ টাইপের কিন্তু হয়ে গেছে। 40 মিনিটের জন্য রেস্টে থাক। চলো দেখি 40 মিনিট হয়ে গেছে আর এটা কোন অবস্থায় আছে দেখি। তো দেখো অনেকটাই কিন্তু ফুলে উঠেছে, দেখো দেখেছো কতটা ফুলে উঠেছে। চলো এবার এটাকে তো বন্ধুরা, আমি যেটা করে ভাত করি সেই হাঁড়িটাই কিন্তু এখানে বসিয়ে দিলাম। তার ভেতরে একটা হিট স্ট্যান্ড দিয়ে দিয়েছি। হাঁড়িটাকে একটু প্রিহিট করে নিলাম। আমি কিন্তু হাইতেই দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো নিশ্চয়ই, মানে গ্যাসটাকে। ততক্ষণ চলো এই জিনিসটাকে আমি রেডি করি। দেখো এখানে একটা অ্যালুমিনিয়ামের আমি বাটি নিয়েছি, সেটাকে ভালো করে আমি ঘি মাখিয়ে নিলাম যাতে মিশ্রণটা লেগে না যায়। তার উপর দেখো তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে ভীষণ ভালো হয়। আমার কাছে বাটার পেপার ছিল না বলে আমি এমনি খাতার একটা পেজ ছিঁড়ে নিয়ে সেটার মধ্যে আরেকবার ঘি দিয়ে মিশ্রণটাকে দিয়ে ভালো করে কিন্তু আমি চেপে চেপে বসিয়ে দিয়েছি যাতে হাওয়া না ঢুকিয়ে যায়। বন্ধুরা দেখো এটা কিন্তু আমার হাইতে রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আমার হাইতে রয়েছে। তো এইটাকে আমি একদম মিডিয়ামে দিয়ে দেবো, ঠিক আছে। এইবারে আমি এর মধ্যে দেব এত সুন্দর গন্ধ বেরিয়েছে। 40 থেকে 45 মিনিট লাগবে কিন্তু এটা কুকড হতে, ঠিক আছে। হোক ততক্ষণ, চলো ততক্ষণ আমি আদার্স কাজগুলো সংসারে ছেড়ে আসি। চলো ওই মিষ্টিটা তো ভাপে হচ্ছে, হোক। এখন তো আমার হাতে অনেকটা সময় আছে, আজকে ইচ্ছা আছে একটু রূপচর্চা করার, কারণ ইভিনিংয়ে আজকে আমার হাতে অনেকটা সময়। আর এই দেখো নাইকা থেকে আমি অনেকগুলো কিন্তু শিট মাস্ক কিনেছি। বিশ্বাস করো বন্ধুরা, এই গরমকালে ঠান্ডা ঠান্ডা শিট মাস্ক মাখতে আমার ভীষণ ভালো লাগে। আমি না, আমার সাথে সাথে আমার মেয়েও ইউজ করে। মেয়ের স্কিন আলাদা, আমার স্কিন আলাদা, তো 5টা মেয়ের জন্য নিয়েছি, 5টা আমার জন্য নিয়েছি। যেমন আমার জন্য অ্যান্টি এজিং নিয়েছি, ট্যান রিমুভিংয়ের জন্য নিয়েছি, হোয়াইটনিং নিয়েছি, এইরকম নিয়েছি। আমার মেয়ের জন্য যেটা অ্যান্টি র্যাশের জন্য নিয়েছি। তারপরে আরও ভ্যারাইটি আমি তোমাদের পরে ডিটেলসে বলে দেবো। তো দেখো এই যে কটা আমি নিয়েছি, আর এটা কিন্তু 5টা কিনেছি, তার সাথে আমি 5টা কিন্তু ফ্রি পেয়েছি। আর 10টায় তুমি তোমার নিজের ইচ্ছা মতন কিন্তু তুমি চুজ করতে পারো। আমি বারবার বলে দিলাম আমি কিন্তু এইগুলো নাইকা থেকে কিনেছিলাম। আরেকটু হবে, বাট এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো মিষ্টিটার। যাই হোক, যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে তো তোমাদের সাথে আমি অবশ্যই বলবো যে বাড়িতে একবার বানিয়ে খেও। আর কি বলতো, মাঝে মাঝে না আমার মিষ্টি খেতে ইচ্ছা করে, আর যখন দেখলাম সবকিছু ঘরে রয়েছে তাহলে কেন বানাবো না।
আর সবচেয়ে বড় আজকে ব্লান্ডার কোথায় হয়েছে জানো, আমি আজকে এই সন্ধে হয়ে গেছে এখন আমি গাছে জল দিতে পারিনি, অনেকটা লেট করে না আমি মিষ্টিটা বানাতে বসেছি। এবার কেক বলো ভাপা জিনিস করতে না 40 থেকে 45 মিনিট সময় লাগে। এদিকে অলরেডি আমার সন্ধে হয়ে গেছে, এদিকে আজান শুরু হয়ে যাবে, গাছে জল দেওয়া হয়নি, জামা কাপড় তোলা হয়নি, সন্ধে দেওয়া হয়নি, ঘর দর এখন আমার টিকটক করা বাকি আছে, তারপর সন্ধে দেবো জানো। এখনো মোটামুটি যেরকম দেখলাম 5 থেকে 7 মিনিট মানে বাকি আছে এখন। ওই দেখো আমাদের আজান শুরু হয়ে গেছে, দেখেছো? মানে কিরকম ফাঁসান ফেসে গেছি, না পাচ্ছি এখানে দাঁড়াতে, না পাচ্ছি আমি ছাদে যেতে। এদিকে আমার চাটাও হয়ে গেছে, ভাবলাম ছাদে গিয়ে চাটা খাবো, এখন থাক গরম আছে ছাদে গিয়ে খাবো। চলো তোমাদের একবার দেখাই কেকটা হয়ে, কেক বলছি মিষ্টিটা হয়েছে কিনা, দাঁড়াও চলো। রিমা চক্রবর্তী বলে আমার অনেক পুরনো এক সাবস্ক্রাইবার বন্ধু, ও বোধহয় আমার সাথে ডে 1 থেকে রয়েছে। প্রথমত বলি আমি তোমাকে এতটুকু ভুলিনি বন্ধু, আমার কোনো পুরনো সাবস্ক্রাইবারকে বিশ্বাস করো আমি আজও পর্যন্ত ভুলতে পারি না। যখন আমার কোনো পুরনো সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে না, আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, মানে বিশ্বাস করো আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায় যে না এরা বোধহয় এখনও আমার সাথে রয়েছে। তো ও ওর গুড নিউজটা আমার সাথে শেয়ার করেছে, ও এখন প্রেগনেন্ট, জুন মাসে ওর ডেলিভারি হবে। ঈশ্বরের কাছে কামনা করি তুমি তোমার সন্তান দুজনেই যেন অনেক অনেক সুস্থ সবল থাকো। আমাকে আর একজন বন্ধু কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা তোমার ছাদ বাগানে কলকে ফুলের, হলুদ কলকে ফুলের গাছ লাগাবে। এই দেখো বন্ধু আমার ছাদ বাগানেও কিন্তু হলুদ রঙের কলকে ফুলের গাছ আগে থেকেই আছে। বন্ধুরা দেখো আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, গাছে জল দিলাম, গাছের রক্ষণাবেক্ষণ করলাম, মানে পরিচর্যা করলাম, গাছের হলুদ পাতা ফেলে দিলাম, কোনো গাছে মিলিবাগ ধরেছে কিনা, পোকামাকড় ধরেছে কিনা সেগুলো একটা একটা করে গাছ খুঁটিয়ে দেখলাম। এগুলো না দেখে মনে হয় দূর থেকে দূর, এ আবার কি কাজ, 5 থেকে 10 মিনিটের কাজ, গাছে জল দেওয়া ব্যাস হয়ে গেল। কিন্তু না বন্ধুরা, শুধুমাত্র গাছে জল দিয়ে চলে গেলাম একদম সেটা করলে হয় না। গাছ নার্সারি থেকে যখন তুমি বাড়িতে নিয়ে আসবে, বাড়িতে নিয়ে যখন তুমি একটা টবে প্রতিস্থাপন করবে, একটা বাচ্চাকে যেমন টেক কেয়ার করতে হয় ঠিক তেমনি এই গাছগুলোকেও টেক কেয়ার করতে হয়, তবেই তোমরা এত ফল ফুলে ভরা একটা বাগান পাবে, তাই না? প্রত্যেকটা দিন এদের ওয়াচ করতে হয়, এদের কোনো রোগ পোকামাকড় লাগলো কি না, কারণ একটা পোকামাকড় লাগলেই পুরো গাছে ভর্তি হয়ে যাবে আর সব গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর ঠিক টাইমে এদের স্প্রে করা, অনেক খাটনি। আর এই যে জল দেওয়া দেখছো না, আমার হাত মানে রীতিমতো আমার এই ডান হাতটা না ব্যথা করে, এত যন্ত্রণা করে রাতের বেলায় যখন আমি গাছে জল দিয়ে নিচে নামি, সেই যে ব্যথাটা স্টার্ট হয় আর একদম রাত অবধি আমার আপটু যতক্ষণ না আমি ঘুমাচ্ছি ততক্ষণ ব্যথাটা থেকেই যাবে। মানে কিছু না কিছু আমাকে বেঁধে হাতের মধ্যে বেঁধে শুতে হবে, কেন বলতো এই যে জল তুলে, এত ভারী একটা জিনিসে করে জল তুলে তারপর সেই এতগুলো গাছকে দেওয়া, মানে কি বলবো, দূর থেকে দেখে তোমরা বুঝতে পারবে না এর পিছনে কতটা হার্ড লেবার থাকে। যাই হোক, লেবার যায় আমার জানি একটু কষ্ট হয়, মা থাকলে মা আমি দুজনে মিলে করি, কিন্তু মা চলে গেলে পুরোটাই আমায় করতে হয়, তারপর সংসারের কাজ রয়েছে। যাই হোক, তাও একটা ভালো লাগার জায়গা তো, এসে তো আমি 10টা মিনিট যখন এদের সাথে টাইম কাটাই তখন আমার মনটা না পুরো রিফ্রেশ হয়ে যায়, তখন আমার মনে পুরো সুখ দুঃখ কিচ্ছু থাকে, মানে কোনো কিচ্ছু থাকে না, কোনো টেনশন কাজই করে না যখন আমি এদের সাথে টাইম কাটাই, বিশ্বাস করো। তো ওই জন্য চলে এদের পেছনে খাটাটা আমার সার্থক, যে না এরা আমাকে ঠিকঠাক ফিডব্যাক দিচ্ছে। এই যা চলো সন্ধ্যে হয়ে গেছে, আবার সন্ধ্যে দিতে যাবো, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো একবার দেখি। মনে তো হয়ে গেছে, দেখো এতটুকু লাগেনি কিন্তু, দেখো দেখেছো এতটুকু কিন্তু লাগেনি, কিন্তু এরপর বেশি পোড়ালে না তাহলে জিনিসটা শক্ত হয়ে যেতে পারে, ব্যাপারটা মানে জুসটা কমে যেতে পারে। থাক আপাতত এই অবস্থা। তো বন্ধুরা এইবারে তোমাদের বলি যে মিষ্টিটার নাম কি, অনেকে হয়তো ধরে নিয়েছো, এটার নাম হচ্ছে ছানা পোড়া, অনেকে এটা ছানার কেকও বলতে পারো, যে যেমন বলতে পারো। এটা কিন্তু উড়িষ্যার খুব ফেমাস একটা মিষ্টি, মানে মোটামুটি যারা উড়িষ্যার দিকে গেছো তারা অবশ্যই এই মিষ্টিটা টেস্ট করেছো বা এর সাথে তোমরা পরিচিত আছো। তো
তো বন্ধুরা, এবারে আমি ভাবছি যে একটা মিষ্টির দোকান খুলবো। বিশ্বাস করো, আমি নিজেই বলছি, প্রথমবার 100-এ আমি নিজেকে 500 দিচ্ছি। এখন আমি ভাবছি যে এটা আমি একটু বেশি করে করলাম না কেন। যদি বেশি করে করতাম আমি সবাইকে দিতাম। বিশ্বাস করো, নিজের হাতের তৈরি ছানা পোড়া বলো কি ছানার কেক বলো, যাই বলো, এটা কিন্তু উড়িষ্যার একটা ফেমাস খাবার। মানে উড়িষ্যায় যদি যারা গেছো তারা তো জানো, ছানা পোড়া তাদের মানে ওখানকার একটা ফেমাস মিষ্টি, গেলেই ওখানে মানুষরা খায়। তো এটা কিন্তু আমরা ইজিলি ঘরে তৈরি করতে পারি। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি এটাকে পিস করে কেটেছি বলে এরকম লাগছে, বাট এই দেখো, এটাকেও পিস করে কাটবো, দেখেছো? আর কি সফট হয়েছে, তোমাদের একবার জাস্ট আমি কথা বলতে পারছি না, এত সুন্দর। মানে সত্যি কথা, মিষ্টির দোকানে তোমাকে তো এত খাঁটি জিনিস দেবে না, ভেজাল তোরা দেবে। আর ঘরের তৈরি খাঁটি জিনিসের টেস্টই আলাদা। বন্ধুরা, আমি একবার বলে তোমার ট্রাই করে দেখো, তোমরা নিজেরাই ফিদা হয়ে যাবে। তো বন্ধুরা, মিষ্টিটা বিশ্বাস করো এত সুন্দর টেস্ট হয়েছে, এত নরম হয়েছে, আমি নিজেও এখনও ভাবতে পারছি না যে আমি এটা বানাতে পারবো। সত্যি কথা বলতে, কারণ মানুষ ইচ্ছা করলে সব কিছু পারে, শুধু তার চেষ্টাটাই হচ্ছে মেন প্রায়োরিটি। যাই হোক, এখানে দেখো আমার যে কটা বাসন পড়েছিল সিঙ্কে, সেইগুলো ভালো করে মেজে রান্নাঘরটার বড় লাইটটা অফ করে ছোট লাইট আমি জ্বালিয়ে রাখলাম। আমি রান্নাঘর কখনো কিন্তু অন্ধকার রাখা পছন্দই করি না। তো যাই হোক বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:30। রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার হাতে আমার ওই 1.5 ঘন্টার মতন সময় আছে। তার মধ্যে একটু রূপচর্চা করব, একটু বই পড়ব, তারপরে একটুখানি লেখালেখি করব, আরও আমার যেটুকু এক্সট্রা কাজ আছে সেটা কমপ্লিট করব। যদি শেয়ার করতে পারি তো অবশ্যই শেয়ার করব, নাহলে সেটা অফ ক্যামেরাতেই করব। আর যেটা বলবার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে, তোমরা সবাই দেখো বা জানো, যারা প্রথম দিন থেকে আমার ব্লগ ফলো করছো, আপ টু আজ অবধি যারা আমার ব্লগ দেখেছো প্রত্যেকটা দিন, তোমরা দেখো যে আমার সংসারে কোনো লাক্সারিয়াস জিনিস কিচ্ছু নেই। একদম সাদামাটা সংসার আমার। আর এইভাবেই আমি থাকতে পছন্দ করি, বিশ্বাস করো। নাহলে তোমরা ভাবো, আজকে তোমরা যদি একটা মানে প্রত্যেকটা বাড়ি খুঁজে আসো বা সংসার দেখে আসো, কার সংসারে বা কার বাড়িতে এখনো একটা ওয়াশিং মেশিন নেই, একটা মাইক্রোওয়েভ নেই, একটা টোস্টার নেই, কিচেনে একটা কুচিনা নেই, ঠিক আছে? খুব কম বাড়ি, অবশ্যই নেই, অনেকের বাড়িতে নেই, তবে সেটা খুব কম বাড়িতে পাবে। কিন্তু আমার সংসারে এর মধ্যে একটা জিনিসও নেই, কোনো কিচেন গ্যাজেট। গ্যাস ছাড়া আমার কাছে কিন্তু, আর যেটা মেশিন আছে, যেটা মিক্সার গ্রাইন্ডার আছে, তাও সেটা মানে প্রচণ্ড পরিমাণে হালাত খারাপ, ওটা কিনতে হবে একটা আমার এমার্জেন্সি পারপাসে। একটা জিনিস তো পুরো ভেঙে গেছে, একটা মানে যে বড় যে টাপটা হয় সেটা ভেঙে গেছে, ছোটটার ওপর দিয়ে চালাচ্ছি। তো যাই হোক, হাজব্যান্ড বলে, কিন্তু আমি বলি থাক না, আর কটা দিন পর কিনবো, আর কটা দিন পর কিনবো, দেখি না কতদিন চালানো যায়, তারপর কিনবো। কিনে দেবে, তুমি তো আছো, কিন্তু এখন দরকার নেই, যতদিন পাচ্ছি হাতে চালাচ্ছি। এই যে মাইক্রোওভেনে কত রকম খাবার দেওয়ার, আমার মেয়ে বায়না করে, মা এটা করে দাও সেটা করে দাও, আমি চেষ্টা করি কি জানো তো, ওই হাঁড়িতে বা কড়াইতে ওরম ভাবে চাপা দিয়ে দিয়ে করার চেষ্টা করি, দেখি না পারি কি না। সবসময় আগেকার দিনে কি মাইক্রোওভেন ছিল তো না, তারাও তো করেছে অনেক রকম খাবার, অনেক রকম রেসিপি। এখন আমাদের হাতের সামনে সব রকম গ্যাজেট চলে এসছে বলে আমরা এখন কুড়ে হয়ে গেছি, এখন আমরা খাটতে পছন্দ করি না। কে ওই রান্নাঘরে অতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো? ওই মাইক্রোওভেনে দিয়ে দিলাম, টাইমার সেট করে দিলাম, টাইমে গিয়ে নামিয়ে চলে এলাম। কিন্তু এইরকমভাবে হাঁড়িতে, কড়াইতে, পাতিলে করতে গেলে তোমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে, দেখতে হবে জিনিসটা যদি পুড়ে যাচ্ছে কিনা, বারবার ঢাকনা খুলিয়ে দেখি, অনেক ব্যাপার আছে। যাই হোক, সেগুলো তো আর ভিডিও করি না। তবে কি জানো তো বন্ধুরা, আমার কোনো আফসোস নেই যে আমার কাছে এইসব জিনিসপত্র নেই। আমি অনেকের বাড়িতে দেখি, অনেকের যেখানে যাই বা আমার আত্মীয় স্বজন প্রত্যেকের বাড়িতেই আছে এইসব জিনিসগুলো, এইসব গ্যাজেটগুলো। বাট তাদেরটা দেখে না আমি কখনো আফসোস করি না, বা আমি কখনো মনেও চিন্তা ভাবনা আনি না যে ইস, ওর সংসারে এগুলো সব আছে, আমার যদি থাকতো, এই আফসোসটা করি না।
আফসোস থেকেই কিন্তু ডিপ্রেশন আসে। আমি সবসময় বলি, তোমরা বলো না ডিপ্রেশন ডিপ্রেশন, আফসোস থেকে ডিপ্রেশন আসে। কারণ আমরা যদি কারোর সংসারে কোনো জিনিস নিত্য নতুন গ্যাজেট দেখি বা নতুন নতুন কোনো জিনিসপত্র দেখি তারা কিনেছে, তখনই আমাদের মাথায় স্ট্রাইক করে, ইস আমরা কখন কিনবো, বা আমাদের যদি এই জিনিসটা থাকতো। আর যখন আমরা পাই না জিনিসটা, তখনই কিন্তু আমাদের মধ্যে ডিপ্রেশন আসে, মনটা খারাপ হয়ে যায়। দেখবে চুপচাপ বসে থাকি, কবে কিনবো কবে কিনবো। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা লেগে থাকে, ঝগড়া লেগে থাকে, হাজব্যান্ডকে যে প্রেশার ক্রিয়েট করি যে কিনে দাও কিনে দাও কিনে দাও, এই হয়ে যায় ব্যাপার। তাই বলছি কখনো আফসোস করবে না, তোমার কাছে যেটুকু আছে তুমি সেইটুকু নিয়েই দেখো, তুমি সিম্পল ভাবে সংসারটা চালো, দেখবে তোমার প্রত্যেকটা দিনই না ঠিকভাবে কেটে যাচ্ছে। ওটা ছাড়াও তোমার দিনটা কিন্তু ঠিকভাবে কেটে যাচ্ছে। এতদিন আমার ওয়াশিং মেশিন ছাড়া দিন কাটছে না, আমার মাইক্রোওভেন ছাড়া দিন কাটছে না, আমার টোস্টার ছাড়া দিন কাটছে না, আরো কত কি নাম বলবো, কি ভ্যাকুম ক্লিনার কত কি দিন কাটছে না, কাটছে তো। আনলেই আবার কি হয়ে যাবো, কুড়ে হয়ে যাবো, ওইটা দিয়ে একটুখানি করে নিলাম পরিষ্কার। তো ভগবান তো হাত পা দিয়েছে, একটু নাড়িয়ে চাড়িয়ে খাই না, যতদিন পারি খাই। তারপরে ভগবান যদি দিন দেয় একদম অপারক হই, একদম পারছি না, তখন কিনে নেবো, তাই না? তো চলো, তোমাদের ফ্রি অফ কস্টে অনেক জ্ঞান দিয়ে দিলাম। আসলে এটা জ্ঞান না গো, মানুষ তো একজনের থেকেই তো মানুষ একজন শেখে, বা একজনের কথা সে ভেবে তারপর সে নিজের জীবনে অ্যাপ্লাই করে না। সবসময় সত্যতারা যাচাই করবে যে ইনি বা একটা কথা বললো, তার কথায় কতটা যুক্তি রয়েছে বা কতটা সত্যতা রয়েছে, তবেই তোমরা আমার কথা নেবে, না হলে নেবে কেন? আগে যুক্তি দেখাও, আগে মানে কি বলবো, দেখো জিনিসটা যে আমি কতটা ঠিক বলছি বা তোমাদের কতটা উপকারে আসছে, তারপর তোমরা আমার কথা নাও, না হলে এক কান্দে ঢুকিও এক কান্দে বার করে দিও, তাই না? চল এবার আমি একটু মুখে কিছু মাখি, পুরো কালো হয়ে গেছে। চলো অফ করে দিই। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10টা 15, আর কি ডিনার হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো সকালবেলা আমি করেই রেখেছিলাম, এই তো ভাত রয়েছে এখানে, আর কি হয়েছে কোথায়, আর এখানে এই যে ডিমের অমলেট দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল সকালবেলায় করে রেখেছি বন্ধুরা, রাতের জন্য হ্যাপা করিনি। আর আমি খাবো জল ঢালা ভাত, কারণ আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, এই অমলেট তুললে আর একটু নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে এই জল দেওয়া ভাতটা খাবো। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। একদম হালকা পাতলা ডিনার আমাদের। তো চলো আয় বাবা খেতে চলো, মেয়েকে খেতে দিয়ে দিই। চলো এসো মা, চলে এসো মাম্পা। ও তো এক মুঠো ভাত খাবে, এইটাই অনেক বেশি ওর। চলো, আমার মেয়ে সবজির মধ্যে একটু ফুলকপিটা খেতে ভালোবাসে। দুটো দেবো না একটা দেবো? একটা দুটো একটা। আচ্ছা কোন ডিমটা কমপ্লিটটা খাবে? এটা না, চলে এসো, আমার বড়টা দিচ্ছি। এসো, এটা দিয়ে ঝোল তোলা যাবে না, হাতাটা আনতে হবে, দাঁড়া হাতাটা আনি দাঁড়া। চলো বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 11টা বেজে গেছে, আমি একটু গা ধুয়ে নেবো। তারপরে এই যে দেখেছো আমার পুরো ঘরের দেখো জানলা, এই জানলা, এই দরজা পুরো বন্ধ, কারণ আমি এখন দেব ভয়েস ওভার। ঠিক আছে, মানে এতটাই কষ্ট করে ভয়েস ওভার দিতে হয়। বলছি না, ভিডিও তো করি, প্রত্যেকটা দিন ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু যখন ভয়েস ওভার দিতে মনে হয় যে আমি ভয়েস ওভার দিতে যাব, তখন আমার গায়ে জ্বর আসে। তখন মনে হয় যে না, আর ভিডিও করব না, আর ভিডিও পোস্ট করব না, পারবো না এই গরমের মধ্যে। ভাবতে পারছো 40-42 ডিগ্রি গরমে এইরকম ভাবে জানলা দরজা বন্ধ করে ভয়েস ওভার দেওয়া? যারা দেয় তারা তো নিশ্চয়ই জানো। তো যাই হোক, যারা ধরো ওই ভয়েস দিতে দিতে ভিডিও করছে, ধরো পুরো 20 মিনিট তারা ভয়েস দিয়ে দিয়েই ভিডিও করছে, পুরো ভিডিওর মধ্যে দিয়ে, তাদের অতটা সমস্যাই নাই, তারা এডিট করলো আর পোস্ট করে দিল। কিন্তু আমরা যারা ভয়েস ওভার দিয়ে ভিডিও করি, তারা ভিডিও তাদের এডিট করতে হচ্ছে, প্লাস তাদের ভয়েস ওভার দিতে হচ্ছে, তাদের কষ্টটা না আলাদা লেভেলে, এটা আমার মনে হয়। এটা আমার সাথে তোমরা অনেকেই সহমত হবে যে ভয়েস ওভার দিয়ে ভিডিও করাটা সবচেয়ে বড় কঠিন ব্যাপার।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে বা তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিও দেখে তোমাদের এতটুকু উপকারে আসে বা তোমরা এতটুকু কিছু শিখতে পারো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। লাইক অবশ্যই করো। একটা লাইক না অনেক অনেক বেশি একটা মানুষকে, মানে যারা ডেইলি ব্লগ করে তাদের অনেক অনেক মোটিভেট করে। যাই হোক, একটা লাইক করো আর শেয়ার করো। শেয়ার করলে একটা ভিডিও অনেক দূর পৌঁছাতে পারে, অনেক মানুষের কাজে আসতে পারে। তো যাই হোক, অনেক বেশি বকবক করলাম। আজকে ভিডিওটা একটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। সবচেয়ে মনে রাখবে, তোমাদের কমেন্ট হচ্ছে আমার শক্তি, আমার প্রেরণা যাকে বলা হয়। তো চলো, সবাইকে লাভ ইউ অল, টাটা।